নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গোয়েন্দা কাহিনী শাহজাহানের ময়ূর দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা শাহজাহানের ময়ূর দ্বিতীয় পর্ব। জয়ন্ত বললে, আশ্চর্য, চিঠিখানা আমার দোতলা ঘরের ভেতরে এলো কেমন করে? মানিক বললে, নিশ্চয়ই উড়ে আসেনি, কোনো মানুষ ওখানে বহন করে এনেছে। বলা বাহুল্য, কিন্তু মানিক, আমরা যখন বাড়ি থেকে বেড়াতে বেরোই চিঠিখানা তখন যে এখানে আমার জন্য অপেক্ষা করছিল না এ আমি হলপ করে বলতে পারি। তাহলে আমরা বেরোবার পর চিঠিখানা এসেছে? জয়ন্ত হাঁকলে, মধু, মধুর প্রবেশ। আমরা বাইরে যাওয়ার পর কেউ আমাকে ডাকতে এসেছিল? কই না তো। কেউ তোমাকে কোনো চিঠি দিয়ে যায়নি? না বাবু, কেউ না। তাহলে আমার দোতলা ঘরে এই চিঠিখানা রেখে গেল কে? জয়ন্তের হাতের পত্রের দিকে মধু হতভম্বের মতন হাঁ করে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপরে মাথা চুলকোতে চুলকোতে বললে, এ যে আজব কাণ্ড বাবু, আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো মধু, ভালো করে ভেবে দেখো। আমি দিব্যি করে বলতে পারি, আজ আর কেউ এ বাড়িতে আসেনি। বাইরের কোনো লোককে দারোয়ানি বা বাড়িতে ঢুকতে দেবে কেন? আচ্ছা, দারোয়ানকেও জিজ্ঞাসা করে এসে তো কি? মধু ঘরের বাইরে গেল। জয়ন্ত রাস্তার দিকে জানলাগুলো পরীক্ষা করতে করতে বললে, জানলার সব গড়াদে ঠিক আছে, বন্দুকের গুলির মতন পর্দা করেও চিঠিখানা ঘরে ঢুকতে পারে না। সে কার্পেটের ওপরে চোখ বুলোতে বুলোতে দরজার কাছে গেল। তারপরে হেঁট হয়ে কি দেখে হাঁটু গেড়ে বসে পড়ল। মধু দরজার সামনে এসে দাঁড়ালো। দারোয়ান কি বললে মধু? বাইরের জনপ্রাণী বাড়ির ভেতরে আসেনি। আমরা বাইরে বেড়াতে গিয়ে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ফিরে এসেছি। এই সময়টা তুমি কোথায় ছিলে? মধু বললে, প্রথমে তেতলার ঘরগুলো ঝেড়ে পুছে এই ঘরে আসি। তখন কি আমার বসবার সোফার ওপরে এই চিঠিখানা দেখেছিলে? হুম, চিঠি পিঠি কিছু এখানে ছিল না। তারপর? সিঁড়ির পাশের ঘরে বসে বামুন ঠাকুরের সঙ্গে গল্প করছিলুম। আর কোথাও যাওনি? না। সে সময় আর কোনো বাইরের লোক দোতলে এলে নিশ্চয় তুমি দেখতে পেতে। আগে হ্যাঁ। আচ্ছা, আর তুমি যাও। মানিক, সিঁড়ির পাশের ঘর থেকে এই ঘরের দরজাটা দেখা যায় না মোটে, কিন্তু এদিকে আসতে গেলে যে কোনো লোককে তো সিঁড়ির পাশের ঘরের সম্মুখ দিয়ে আসতেই হবে। অথচ মধু বলছে বাইরের কাউকে সে দেখেনি। মানিক বললে, দারোয়ান কাউকে দেখেনি, মধুও কাউকে দেখেনি, কিন্তু কেউ যে এখানে এসেছে তার প্রমাণ এই চিঠি। একটা প্রমাণ নয় মানিক, দ্বিতীয় প্রমাণেরও অভাব নেই। মানিক সবিস্ময়ে বললে, দ্বিতীয় প্রমাণ? হ্যাঁ, এগিয়ে দরজার কাছে এসো। কার্পেট যেখানে শেষ হয়েছে সেখানে রয়েছে সাদা মার্বেলের খোলা মেঝে। এইখানে তাকিয়ে দেখো। মানিক হেঁট হয়ে দেখে বললে, তাই তো, একটা অস্পষ্ট কাদামাখা পায়ের ছাপ না? হ্যাঁ, কঠিন মার্বেলের উপরে আগন্তুকের পায়ের ছাপ পড়বার কারণ কি? প্রথমত সে এসেছিল খালি পায়ে, দ্বিতীয়ত তার পা কেবল ধুলো মাখাই নয়, জল মাখাও ছিল। বেশ বোঝা যাচ্ছে এ হচ্ছে ভিজে পায়ের ধুলো, তাই অস্পষ্ট কাদার মতো দেখাচ্ছে। কিন্তু মানিক, এখানেও আরেকটা ধাঁধা আছে। কীরকম? আমরা ধরে নিলুম যেন নিঃশব্দে চলাফেরা করবার জন্যই আগন্তুক পাদুকা ত্যাগ করেছিল, আর তাই তার পায়ে লেগেছিল ধুলো। কিন্তু তার পায়ে জল লাগলো কেন? কাল কি আজ বৃষ্টি হয়নি, আমার বাড়ির চারিদিকে করছে শুকনো খটখট, তবু আগন্তুকের পায়ে জল লাগলো কেন? এসো,
এ ধাঁধার উত্তর পাওয়ার জন্য আরেকটু চেষ্টা করে দেখা যাক। ঘরের বাইরেও ছিল মার্বেল বাঁধানো মেঝে। একখানা আতসী কাচ নিয়ে জয়ন্ত মেঝের ওপরে হুমড়ি খেয়ে পড়ল। তারপর মেঝের ওপরটা পরীক্ষা করতে করতে হামাগুড়ি দিয়ে অগ্রসর হলো তার বাথরুমের দরজা পর্যন্ত। তারপর উঠে দাঁড়িয়ে বললে, এতক্ষণে তবু একটা হদিশ পেলাম। কিসের হদিশ? এখানেও অস্পষ্ট পায়ের কতগুলো চিহ্ন আছে, আর সেগুলো এসেছে আমার স্নান ঘরের ভেতর থেকেই। এই দেখো, স্নান ঘরের চৌকাঠের বাইরে যে পদচিহ্নটা রয়েছে সেটা কেবল স্পষ্টই নয়, দস্তুর মতো কর্দমাক্ত। নিশ্চয়ই এটা স্নানঘর থেকে আগন্তুকের প্রথম পদক্ষেপের চিহ্ন। তারপর দেখো, পায়ের দাগগুলো ক্রমেই বেশি অস্পষ্ট হয়ে এসেছে। সবার শেষে আমার ঘরের ভেতরে যে পায়ের ছাপটা আছে সেটা এতটা অস্পষ্ট যে ভালো করে লক্ষ্য না করলে সহজে ধরাই পড়ে না। মানিক বিস্মিত কণ্ঠে বলে, কিন্তু স্নান ঘরের তো একটি মাত্র দরজা, আর তাও রয়েছে বাড়ির ভেতর থেকেই। জয়ন্ত বললে, আগন্তুক যে বাড়ির ভেতর দিকে বারান্দা পার হয়ে এদিকে এসেছে তাতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু বারান্দায় তার পায়ের ছাপ পড়েনি। পড়বে কেন? বারান্দায় তো জল ছিল না। সে বারান্দা পার হয়ে এদিক দিয়ে প্রথমেই যায় আমার স্নান করে। বেড়াতে যাওয়ার আগে আমি স্নান করেছিলাম, কাজে স্নান করে মেঝেটা ছিল জলে জলময়। আগন্তুকের পা তাতেই ভিজে যায়। কিন্তু জয়ন্ত, মধু নিশ্চিতভাবেই বলছে বারান্দা দিয়ে কোনো লোকই তোমার ঘরের দিকে আসেনি। জয়ন্ত ভাবতে ভাবতে মৃদু স্বরে যেন আপন মনে বললে, সেটাই হচ্ছে সমস্যা। কেবল সে বারান্দা দিয়ে আসেনি, তাকে যেতেও হয়েছে ওই বারান্দা দিয়ে। সে অশরীরই নয়, অথচ সে মধুর চোখে পড়েনি। আর আগন্তুক প্রথমে স্নানঘরেই বা গিয়েছিল কেন? ঠিক, মানিক, তুমি বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছ। এও আরেক সমস্যা, কিন্তু হয়তো এই সমস্যার সমাধান আমি করতে পারবো। মানিক ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলে, তাহলে তুমি কোনো সূত্র পেয়েছ? সূত্র? সেটা কেবল আমার কেন, তোমারও চোখের সামনেই তো পড়েই রয়েছে। এখন কিঞ্চিত কল্পনা শক্তি প্রয়োগ করে সূত্রটাকে যদি আরও কিছু দূর টেনে নিয়ে যেতে পারো তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর যাক, আপাতত সুন্দরবাবুকে সংবর্ধনা করবার জন্য প্রস্তুত হও। ওই শোনো, তার কণ্ঠস্বর আর পদশব্দ। সুন্দরবাবু দেখা দিলেন, রহস্যময় আগন্তুকের আবির্ভাবের কথা শুনলেন, ভয় দেখানোর চিঠিখানা পড়লেন এবং পদচিহ্নগুলো পরিদর্শন করলেন। তারপর বললেন, সন্দেহ হচ্ছে, সন্দেহ হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে। মানিক বললে, বটে? জয়ন্তের চাকর মধু আর রাধুনির ওপরে আমার সন্দেহ হচ্ছে। তারাই তো এ বাড়িতে খালি পায়ে আনাগোনা করে। এই পদচিহ্নগুলোর সঙ্গে তাদের পা মেলে কিনা আমি দেখতে চাই। জয়ন্ত বললে, পদচিহ্নগুলো পালিয়ে যাচ্ছে না। দরকার হলে পরে আপনার সন্দেহভঞ্জন করতে পারেন। আপাতত সবচেয়ে বড় প্রশ্নের জবাব দিন দেখি। সবচেয়ে বড় প্রশ্ন আবার কি? ধরলুম আমাকে ভয় দেখিয়ে এই চিঠিখানা লিখেছে বীরেন্দ্রলালই। সে বলেছে আজই আমাকে নিশ্চয়ই জমের বাড়িতে পাঠাবে। কাল নয়, পরশু নয়, আজই। সে এতটা নিশ্চিত কেন? সুন্দরবাবু তাচ্ছিল্য ভরে বললেন, যেতে দাও ভায়া, বীরেনের কথা যেতে দাও। আজ এ বাড়ি ঘিরে এমন পুলিশ পাহারা বসাবো যে একটা মশা কি মাছি পর্যন্ত তোমার ত্রিসীমানায় আসতে পারবে না। জয়ন্ত বললে, পুলিশ পাহারাই প্রাণ রক্ষার প্রধান উপায় নয়। পুলিশ যেখানে গিজগিজ করছে সেই থানার ভেতরে বসেই তো বিস্ফোরকের মহিমায় আপনি আরেকটু হলেই স্থূল কলেবর ত্যাগ করতেন। আমার মাথায় জেগেছে আর এক সন্দেহ। এসো মানিক, আমাকে সাহায্য করবে, এসো। জয়ন্ত ঘরে ভেতরে ঢুকল, পেছনে পেছনে মানিক ও সুন্দরবাবু। জয়ন্ত বললে, মানিক, এসো আমরা ঘরের ভেতরটা একবার তন্ন করে খুঁজি। সুন্দরবাবুও সাহায্য করতে পারেন। দেখা যাক বিপজ্জনক কিছু পাওয়া যায় কিনা। প্রায় 15 মিনিট ধরে ঘরের চারিদিকে চলল খোঁজাখুঁজি। সোফা কৌচ সরিয়ে, আলমারি টেনে, দেরাজ খুলে, এমনকি কার্পেট উল্টেও
কিছুই আবিষ্কার করা গেল না। অবশেষে বইয়ের শেলফের একসার কেতাবের ভেতরে হাত চালিয়ে জয়ন্ত একটা জিনিস বার করলে। সুন্দরবাবু সচমকে বললেন, কি ওটা? জয়ন্ত সহজ কণ্ঠে শান্তভাবে বললে, মাত্র একটি ঘড়ি বোমা। পাশ্চাত্য দেশে এইরকম ঘড়ি বোমা ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময় এটা ফেটে যেত, আর আমাকে পথ থেকে সরিয়ে বীরেন্দ্র আলো অস্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচত। কিন্তু তখন আপনার পুলিশ পাহারা আমার কী উপকারে লাগতো সুন্দরবাবু? সুন্দরবাবু স্তম্ভিত। মানিকের অবস্থা তাই। জয়ন্ত বললে, আমি গোড়া থেকেই সন্দেহ করেছিলাম বীরেনের চর কেবল একখানা চিঠি বিলি করবার জন্যই আমার বাড়িতে পদার্পণ করেনি। যদি ওই চিঠিখানা না লিখলে নিশ্চয়ই আমি কোনো সন্দেহ করতে পারতাম না। এই অতি ধূর্ততার জন্যই অপরাধীরা শেষ পর্যন্ত ধরা পড়ে। হ্যাঁ, ভালো কথা সুন্দরবাবু, কাল সকালে সূর্যোদয়ের আগে আপনার কোনো সুদক্ষ গুপ্তচর নিয়ে আমার এখানে আসতে পারবেন? কেন বলো দেখি? আজ বোমা ফাটলো না দেখে ক্রুদ্ধ বীরেন্দ্রলাল আমাকে ভয় দেখাবার জন্য কাল সকালে আবার তার চরকে এখানে প্রেরণ করতে পারে। কিন্তু কেমন করে জানলে সকালেই সে আসবে? সে যদি আসে তো সকালেই আসবে। লোকটা যে কে আমি তা অনুমান করতে পেরেছি। সুন্দরবাবু সাগরে বলে উঠলেন, কে সে? কে সে? জয়ন্ত হাসতে হাসতে বললে, ব্যস্ত হবেন না। অতি ব্যস্ততা গোয়েন্দার শত্রু। যা বলবার কাল সকালেই বলবো। পরদিনের সকাল, বেলা 7:30 হবে। তেতলার বারান্দার পর্দা নামিয়ে দিয়ে পর্দার ফাঁকে চোখ রেখে চুপ করে দাঁড়িয়ে আছে জয়ন্ত। তার পেছনেই মানিক, সুন্দরবাবু ও আরেকটি লোক। তার নাম নবীন, পুলিশের চর। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করবার পর হঠাৎ জয়ন্তের দেহ সোজা হয়ে উঠল। পর্দার ফাঁকে তার দৃষ্টিও হয়ে উঠল অতিশয় জাগ্রত। কেটে গেল মিনিট 5। জয়ন্ত ফিরে মৃদু স্বরে ডাকলে, নবীন, এগিয়ে এসো। নবীন কাছে এসে দাঁড়ালো। পর্দার ফাঁক দিয়ে দেখো, একটা লোক দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। নবীন পর্দার ফাঁকে চোখ চালিয়ে বললে, আগে হ্যাঁ। ওর পিছু নাও। আমার বাড়ি থেকে বেরিয়ে লোকটা কোথায় কোথায় যায় দেখে এসো। নবীনের দ্রুত পদে প্রস্থান। সুন্দরবাবু শুভতারেন, ব্যাপার কি জয়ন্ত? বীরেনের চর এসেছিল। সে কি, তাকে ছেড়ে দিলে কেন? আপাতত তাকে ছেড়ে দিয়ে পরে গ্রেপ্তার করলেও চলবে। আগে আমি দেখতে চাই সে বীরেনের আড্ডায় যায় কিনা। লোকটা কে? সব পরে বলছি, আগে নিচে নেমে চলুন। সেদিনও দোতলায় সিঁড়ির পাশের ঘরে বসে চায়ের জল গরম করছিল মধু। জয়ন্ত জিজ্ঞাসা করলে, মধু, এ ঘরে তুমি কতক্ষণ আছো? তা আধ ঘন্টা হবে বাবু। এর মধ্যে কোনো লোককে তুমি এখান দিয়ে যেতে দেখোনি? দেখেছি। কাকে? আপনাদের সঙ্গে যে বাবুটি ওপরে ছিলেন, এইমাত্র তাকে নেমে যেতে দেখেছি। বটে, আর কেউ নয়? বাইরের আর কাউকে তো দেখিনি। জয়ন্ত মুখ টিপে হেসে বললে, মধু, তুমি একটি আস্ত গারল। মধু কাচু বাচু মুখে বললে, কেন বাবু, আমি কি অপরাধ করেছি? কিচ্ছু না, তবু তুমি একটা গারল। আসুন সুন্দরবাবু। জয়ন্ত নিজের ঘরের দিকে অগ্রসর হলো। ঘরে ঢুকেই প্রথমেই সে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলে। তারপর বললে, না, বীরেন আজও পত্রে আমার সঙ্গে আলাপ করবার জন্য ব্যস্ত হয়নি। সে বুঝে নিয়েছে শত্রুকে আগে থাকতে সাবধান করে দিলে ফল ভালো হয় না। এবারে দেখো মানিক, মেজবাড়ির জানলা থেকে বীরেন আমাদের সকলের অভ্যেসই লক্ষ্য করে দেখছে। সে জানে ভেতর দিককার জানলার ধারে টেবিলের সামনে ওই গদি মরা চেয়ারখানা আমি বসি, আর কেউ বসে না। তেতলা বারান্দায় আমি যেখানে লুকিয়ে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এই চেয়ারখানার খানিকটা দেখা যায়। আমি দেখেছি বীরেনের চর এই চেয়ারখানার ওপরে হেঁট হয়ে দাঁড়িয়ে কি যেন করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন সে ওখানে গিয়ে দাঁড়িয়েছিল? মানিক বললে, ব্যাপারটা যে ক্রমেই আশ্চর্য হয়ে উঠছে। কে বীরেনের চোর? তুমি তাকে দেখলে, নবীন তাকে দেখলে, অথচ মধু তাকে দেখতে পেলে না।
জয়ন্ত বললে, না মানিক, মধু নিশ্চয়ই তাকে দেখেছে। কাল দারোয়ানও তাকে দেখেছে। দেখেও তারা বলছে দেখেনি? তবে কি তারা মিথ্যে কথা বলছে? না না, এ কি হেয়ালি! তাকে তারা ধর্তব্যের মধ্যেই গণ্য করেনি। কেন? কারণ সে রোজ সকালে এখানে আসে আর নীরবে নিজের কাজ ছেড়ে চলে যায়। যেমন গয়লা, রোজ সকালে সে এখানে আসে, কালও নিশ্চয়ই এসেছিল, কিন্তু মধু বা দারোয়ান তার কথা একবারও উল্লেখ করেনি। তুমি তাকেই সন্দেহ করছো? মোটেই নয়। তবে? আমার সন্দেহ ঝড়ু ধাঙুরকে। রোজ সকালে একমাত্র সেই দোতলায় উঠে স্নান ঘরের ভেতরে গিয়ে পায়খানা পরিষ্কার করতে যায়। কাল যখন আমার ঘরের ভেতরে চিঠি আর ঘড়ি বোমা পেলাম, তখন বেশ বোঝা গেল শত্রুপক্ষের কেউ না কেউ এখানে এসেছিল। কিন্তু মধু বললে সে কাউকে দেখেনি। এটা অসম্ভব। অথচ মধু হচ্ছে অনেক কালের বিশ্বাসী চাকর। সে মিথ্যে বলবে না। ঘরের মেঝেতে আবিষ্কার করলাম আগন্তুকের ধুলো মাখা সিক্ত পদচিহ্ন, আর তা এসেছে স্নান করে ভেতর থেকে, যেখানে রোজ সকালেই ঝড়ুর আবির্ভাব হয়। তখনই আন্দাজ করলাম মধু ওই ঝড়ুকে সন্দেহযোগ্য বা উল্লেখযোগ্য জীব বলে মনেই করেনি। এখন দেখছো তো মানিক, আমার আন্দাজ মিথ্যে নয়। সুন্দরবাবু বললেন, তাহলে তুমি বলতে চাও ওই ঝড়ু ব্যাটা হচ্ছে বীরেনের দলের লোক? আগে ছিল না, এখন আমাকে পথ থেকে সরবার জন্য বীরেন ওকে দলে টেনেছে আর কি। টাকার লোভ দেখি একটা ধাঙুরকে ভোলাতে কতক্ষণ লাগে। তোমার চেয়ারখানার কাছে দাঁড়িয়ে ঝড়ু আজ আবার কি করছিল সেটাও তাহলে এবার তো দেখতে হয়। সুন্দরবাবু সাবধানে পায়ে পায়ে গিয়ে চেয়ারের কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর বললেন, ঘড়ি বোমা টোমা কিছুরই তো নজরে ঠেকছে না, একেবারে ফোক্কা। জয়ন্ত চেয়ারের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর একখানা আতসী কাচের ভেতর দিয়ে চেয়ারের গদি ভালো করে পরীক্ষা করে বলল, নতুন গদি, কিন্তু এর মাঝখানে রয়েছে একটা ছোট্ট ফুটো। আশ্চর্য। সে একটু ভেবে আবার বললে, মানিক, আমাকে একখানা পেন্সিল কাটার ছুরি দাও তো। মানিক ছুরি এনে দিলে। জয়ন্ত ফুটোর চারিপাশ থেকে গদির চামড়ার খানিকটা ছুরি দিয়ে কেটে ফেলে কাটা অংশটা তুলে নিয়ে বললে, এইবারে দেখুন সুন্দরবাবু। কি ওটা? গদির ভেতরে সোজাভাবে গাঁথা রয়েছে একটা চকচকে ইস্পাতের শলাকা। হ্যাঁ, আমার মারণ অস্ত্র। আজ এই গদিতে বসলে সেই বসাই হতো আমার শেষ বসা। ওই শলাকাটা যে বিষাক্ত তাতে আর কোনো সন্দেহ নেই। সুন্দরবাবু শিউরে উঠে বললেন, এবারে আমরা সত্যি এক নরপিশাচের পাল্লায় পড়েছি। জয়ন্ত বললে, সুন্দরবাবু, সামনের ওই মেজবাড়ির ওপরে পাহারা বসানো দরকার। বলা বাহুল্য ভায়া, বলাই বাহুল্য। ওই বাড়িখানার ওপরে পাহারা দিচ্ছে দুই দিক থেকে দুজন লোক। মেসের মালিককে দোস্তুর মতো ধমক দিয়ে বলে এসেছি, যদি সে বাঁচতে চায় বীরেনের আবির্ভাব হলেই যেন আমাকে খবর দিতে দেরি না করে। বীরেন নির্বোধ নয়, আপাতত এই পাড়া মারাবে বলে তো মনে হয় না। তার সাঙ্গপাঙ্গরা এখান থেকে আমাদের খবরাখবর নিয়ে যথাস্থানে গিয়ে দিয়ে আসছে, আর সে দূরে নিরাপদে বসে আমাদের চারিদিক ঘিরে জালের পর জাল ফেলছে। সুন্দরবাবু দুই হাত মুষ্টিবদ্ধ করে বললেন, একবার যদি শয়তানের নতুন আড্ডার সন্ধানটা পাই। জয়ন্ত বললে, নবীন ফিরে এলে হয়তো একটা কোনো হদিশ পাওয়া যেতেও পারে। ভালো কথা সুন্দরবাবু, আপনি বলছিলেন সিঙ্গাপুরে বীরেনের একখানা ডায়েরি পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া গেছে তো। সেখানে একবার দেখব। আরে ধ্যাত, নিতান্ত বাজে ডায়েরি, একটাও কাজের কথা নেই। জয়ন্ত হেসে বললে, কি যে কাজের কথা আর কি যে বাজে তা বলা সহজ নয়। দেখলেন তো, ঝড়ুকে আমাদের মধু এতটা বাজে লোক ভেবেছিল যে তার কথা মনের কোণেও ঠাঁই দেয়নি। এরকম ভ্রম যে স্বাভাবিক, যথাসময়ে তার ধরতে পেরেছিলাম বলেই এখনও আমি সশরীরে বহলতবিয়েতে বিদ্যমান আছি। সুতরাং ওই নিতান্ত বাজে ডায়েরিখানা দয়া করে একবার যদি আমার দৃষ্টিগোচর করেন, তাহলে নিরতিশয়ে বাধিত হব। সুন্দরবাবু বললেন, আচ্ছা আচ্ছা, দেখা যাবে। এদিকে কথায় কথায় বেলা গেল, এখনো ব্রেকফাস্টের দেখা নেই কেন? মধু কি ঠাউরেছে আমরাও ঝড়ুর মতো বাজে লোক? মানিক চেঁচিয়ে হাঁক দিলে,
ও হে মধু, সুন্দরবাবু বাজে লোক নন, জলদি তার জন্য চাটা নিয়ে এসো। চায়ের পালা সাঙ্গ হওয়ার আগেই নবীনের পুনর্বিবাহ। সুন্দরবাবু শুধলেন, কি খবর? নবীন বললে, স্যার, আপনারা কি আমাকে একটা ধাঙরের পিছু নিতে বলেছিলেন? ধাঙরটা এখান থেকে রাস্তায় গিয়ে ও বাড়িতে ঢোকে, তারপর আবার ময়লা নিয়ে বেরিয়ে আসে। এমনই 7-8খানা বাড়ির কাছ ছেড়ে মাইলখানেক পথ পার হয়ে সে আবার একখানা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। প্রায় 40 মিনিট সেখানে কাটিয়ে সে ফের বেরিয়ে এলো। তারপর ফিরে গেল ধাঙরদের আস্তানায়। জয়ন্ত বললে, শেষ যে বাড়িতে সে ঢুকেছিল তার ঠিকানা কি? 24 নম্বর শ্রীমন্ত পাল স্ট্রিট। সুন্দরবাবু, আমাদের দরকার ওই বাড়িখানায়। পালের গোদায় বোধহয় ওইখানে গিয়ে নতুন বাসা বেঁধেছে। ডিউটি ইজ ডিউটি। ভেবেছিলাম আরও 2-1 পেলা চা, আরও খান 2 অমলেট ওড়াবো, কিন্তু সে আশায় পড়ল ছাই। চটপট একখানা সার্চ ওয়ারেন্ট বার করে বীরেনের নতুন বাসা গিয়ে হাজির হতে হবে। ডিউটি ইজ ডিউটি। বলতে বলতে সুন্দরবাবু চেয়ারের উপর থেকে অঙ্গভার উত্তোলন করলেন। পরের দিন সকালবেলায় সুন্দরবাবু এসে হাজির। তার দেহে ও মুখে হতাশার ভাব। মানিক বললে, ব্যাপার কি সুন্দরবাবু, আপনাকে ভগ্নদূতের মতো দেখাচ্ছে যে? আমি প্রায় ভগ্নদূতই বটে, বহন করে এনেছি পরাজয়ের বার্তা। জয়ন্ত বললে, আপনি কাল বিকেলে 24 নম্বর শ্রীমন্ত পাল স্ট্রিটে সার্চ করতে গিয়েছিলেন না? কি হলো? পর্বতের মুশিক প্রসব। তার মানে হচ্ছে ওই রাস্তায় ওই ঠিকানায় বীরেন্দ্রলাল বলে কেউ থাকে না। তবে কে থাকে? ললিতা দেবী নামে এক মহিলা, তার স্বামী এখন আমেরিকায়। বাড়িতে আর কোনো লোক নেই? আছে, পাচক, বেয়ারা, দাসী। ললিতা দেবীকে দেখে যা বুঝলুম, একেবারে আপ টু ডেট মেয়ে, নিজের ভার নিজে নিতে পারেন। বাড়িখানা সার্চ করেছিলেন তো? নিশ্চয়ই, সন্দেহজনক মানুষ বা জিনিস কিছুই পাইনি। ললিতা দেবী বর্ণনা দিন। মাথায় বেশ লম্বা, চিপচিপে কিন্তু সুগঠিত দেহ, রং ধপধপে ফর্সা, বিলাতি কেতায় খাটো করে ছাটা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে, একেলে মেয়েদের মতো রং পাউডার মাখা মুখ। ভুরু দুটি খুব সূক্ষ্ম দেখাবার জন্য বোধহয় খুরের আশ্রয় নেওয়া হয়। ডাগর চোখে ফ্রেমহীন চশমা, টিকানো নাক, পাতলা ঠোঁট, ডান গালের ওপরে একটি বড় কালো আঁচিল আছে। সাজ পোশাক অত্যন্ত শৌখিন, পায়ে স্লিপার, বয়স 27-28, ভারিক্কে চালচলন। জয়ন্ত হেসে বললে, প্রথম শ্রেণীর গোয়েন্দার মতো ললিতা দেবীর বিশেষত্ব আপনি বেশ লক্ষ্য করেছেন দেখছি। লক্ষ্য করব না? লক্ষ্য করাই যে আমাদের পেশা। কিন্তু দুঃখের বিষয় এই যে এত লক্ষ্য করাও তো ব্যর্থ হলো। ললিতা দেবী আমাদের কোনো কাজে লাগবেন না। জয়ন্ত মৃদু কণ্ঠে বললে, হয়তো লাগবেন না, হয়তো বা লাগবেন। এ কথা কেন বলছো? সে কথার জবাব না দিয়ে জয়ন্ত বললে, আমার বাড়িতে ঝরুর আসবার সময় উতরে গেছে। ঝরু আজ কাজে কামাই করলে কেন? তবে কি সে বুঝতে পেরেছে যে আমরা তার স্বরূপ ধরে ফেলেছি? তাছাড়া আর কি। কেমন করে বুঝতে পারলে? সুন্দরবাবু, আপনি কি ললিতা দেবীকে ঝরু সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করেছিলেন? পাগল, আমি ওর ধারও মারাইনি। ঝরুকে যে চিনি তার আজটুকু পর্যন্ত দিইনি। জয়ন্ত ভাবতে লাগলো গম্ভীর মুখে। তারপর যেন নিজের মনেই বললে, ঝরু কেমন করে জানলে পুলিশ তার পিছু নিয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই এটা সে জানতে পেরেছে, নইলে আজ এলো না কেন? সুন্দরবাবু বললেন, আপাতত ও সমস্যা নিয়ে তুমিই থাকো, আমি এখন গা তুললাম। জয়ন্ত বললে, সুন্দরবাবু, আপনার হাতে কাগজে মোড়া ওটা কি? বীরেনের ফটো, কাগজে ছাপাবার জন্য নিয়ে যাচ্ছি। দেখি একবার। ফটোখানা নিয়ে জয়ন্ত খুব মন দিয়ে দেখতে লাগলো। কেবল খালি চোখে দেখে খুশি হলো না, আতসী কাচেরও সাহায্য গ্রহণ করলে। তার দৃষ্টি কেবল তীক্ষ্ণ নয়, কঠিন হয়ে উঠল। সুন্দরবাবু বললেন, অতক্ষণ ধরে তুমি কি দেখছো হে? কিছু না। ফটোখানা সে আবার ফিরিয়ে দিলে।
মধু প্রবেশ করে বললে, নবীনবাবু সুন্দরবাবুর সঙ্গে দেখা করতে চান। সুন্দরবাবু বললেন, তাকে আসতে বলো। জয়ন্ত, আমি এখনো হাল ছাড়িনি। নবীন এখনো ললিতা দেবীর বাড়ির ওপরে পাহারা দিচ্ছে, কিন্তু সে পাহারা ছেড়ে এখানে এলো কেন? নবীনের আগমন। কি ব্যাপার হে? সেই ঝরু ধাঙরটা আজ আবার 24 নম্বর শ্রীমন্ত পাল স্ট্রিটে গিয়েছিল। 1 ঘন্টা পরে বেরিয়ে এসে আবার সে নিজের ডেরায় ফিরে গিয়েছে। জয়ন্ত বললে, শুনলেন তো সুন্দরবাবু, ঝরু এখানে এলো না, কিন্তু ললিতা দেবীর বাড়িতে যেতে বলেনি। আর 1 ঘন্টা ধরে সেখানে সে কি করছিল? সুন্দরবাবু বললেন, ঝরু যে দুদিন তোমার বাড়িতে সাংঘাতিক জিনিস রেখে গিয়েছে, এটা প্রমাণ করা কঠিন হবে না। ভাবছি আজই তাকে গ্রেপ্তার করব। তাই করুন। বিকেলে গোটা কয়েক জিনিস কিনবার জন্য মোটরে চড়ে জয়ন্ত ও মানিক চলল হক মার্কেটের দিকে। গাড়ি চালাচ্ছিল জয়ন্ত নিজে। মানিক আসন গ্রহণ করেছে তার পাশে। কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছে জয়ন্ত। মানিক কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলে, আচ্ছা জয়ন্ত, মৃত মুকুন্দবাবুর হাতের মুঠোয় যে ছেঁড়া চিঠি পাওয়া গেছে, তুমি তার ভেতর থেকে কোনো তথ্য আবিষ্কার করতে পেরেছ কি? জয়ন্ত মাথা নেড়ে বললে, চেরা অংশের মধ্যে কথা ছিল এত অল্প যে অর্থ করতে গেলে সব খাপছাড়া বলে মনে হচ্ছে। কেবল তার একটি শব্দই বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। শব্দটা কি? ময়ূর। কেন জানি না, আমার মনে হচ্ছে যেন এই ময়ূর শব্দটি ব্যবহার করা হয়েছে কোনো বিশেষ কারণে। আরে আরে, কি বিপদ! সে চট করে ব্রেক কষে থামিয়ে ফেললে গাড়ি। একটি তরুণী মহিলা অন্যমনস্ক হয়ে পথ পার হতে গিয়ে গাড়ির সামনে এসে পড়েই নিজেকে সামলে নিতে গেলেন, কিন্তু পর মুহূর্তেই পা মুচকে লুটিয়ে পড়লেন রাজপথের ওপরে। চারিদিক থেকে লোকজনরা হা হা করে উঠল, কিন্তু জয়ন্তের গাড়ি তখন নিশ্চল। মহিলাটি তাড়াতাড়ি উঠবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আর্তনাদ করে আবার পথের উপরেই শুয়ে পড়লেন। গাড়ি ছেড়ে টপাটপ লাফিয়ে পড়ল জয়ন্ত ও মানিক। বিনা বাক্য ব্যয়ে দুই বন্ধুই পাজাকোলা করে মহিলাটির দেহ পথ থেকে তুলে স্থাপন করলে গাড়ির ভেতরে। তারপর নিজেরাও যথাস্থানে গিয়ে বসে আবার গাড়ি চালিয়ে দিলে। রাজপথে সর্বদাই প্রস্তুত হয়ে থাকে যারা ভিড় সৃষ্টি করে মজা দেখবার জন্য, তারা দস্তুর মতো নিরাশ হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ছুটন্ত মোটরখানার দিকে। জয়ন্ত ফিরে জিজ্ঞাসা করলে, আপনাকে কোনো ঠিকানায় পৌঁছে দেব? মহিলাটি আধশোয়া অবস্থায় যাতনা বিকৃত মুখে দুই চক্ষু মুদেছিলেন। প্রশ্ন শুনে চোখ একটু খুলে ক্ষীণ স্বরে বললেন, 12 নম্বর মদনলাল স্ট্রিটে। মিনিট কয়েকের মধ্যেই গাড়ি যথাস্থানে গিয়ে হাজির। মানিক গাড়ি থেকে নেমে 12 নম্বর বাড়ির কড়ানার্থেই একজন দাসী এসে দরজা খুলে দিলে। জয়ন্ত জিজ্ঞাসা করলে, আপনাকে বাড়ির ভেতর পর্যন্ত পৌঁছে দেব? মহিলা বললেন, আমি নিজে হাঁটতে পারছি না। আমার স্বামী নিশ্চয়ই এখনও অফিস থেকে ফেরেননি। আপনারা যখন এতটাই করলেন, তখন কি আমাকে দয়া করে বাড়ির ওপর পর্যন্ত পৌঁছে দিতে পারবেন না? বেশ, তাই হবে। জয়ন্ত ও মানিক আবার ধরাধরি করে মহিলাটিকে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে ঢুকল। 1তলা, 2তলা, 3তলা। তরুণীর নির্দেশ মতো তারা তাকে একখানি ঘরের ভেতরে নিয়ে গিয়ে নামিয়ে দিলে। মহিলাটি একখানি সোফার ওপরে এলিয়ে পড়ে শ্রান্ত স্বরে বললেন, আপনাদের ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, কিন্তু আমার বড় ভয় করছে। আমার স্বামীর ফিরতে আর দেরি নেই। যতক্ষণ না তিনি আসেন, আপনার এখানে অপেক্ষা করলে বড় ভালো হয়। জয়ন্ত নাচারের মতো ঘাড় নেড়ে সায় দিলে। মহিলাটি বললেন, মোক্ষদা, এদের পশ্চিমের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে আয়। জয়ন্ত ও মানিক দাসীর সঙ্গে একখানা ঘরের ভেতরে গিয়ে ঢুকল। তারপর দাসী বেরিয়ে এলো এবং পর মুহূর্তেই ঘরের দরজাটা দরাম করে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কর্কশ পুরুষ কণ্ঠে কে হা হা করে হেসে উঠে বললে, জয়ন্ত, ভগবানের নাম স্মরণ কর, আজ তোর অন্তিমকাল উপস্থিত। জয়ন্ত চমকে দাঁড়িয়ে উঠে বললে, মানিক, ভদ্রতা করতে গিয়ে ফাঁদে পা দিলাম নাকি? মানিক নীরস কণ্ঠে বললে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এটা কঠোর 20 শতাব্দী,
শিবালির যুগ আর নেই। তাই তো দেখছি হে। তাহলে কি ওই মেয়েটার মোটরের সামনে এসে দাঁড়ানো, পা মুচকে পথের উপরে পড়ে যাওয়া, যন্ত্রণায় ছটফট করা, সবই মিথ্যে অভিনয়? মানিক বললে, হ্যাঁ, প্রথম শ্রেণী অভিনয়, যা দেখে আমাদের মতো লোককেও বোকা মনতে হয়েছে। নিশ্চয়ই স্ত্রীলোকটা বীরেন্দ্রেরই সমিতির কেউ। বীরেন দেখছি নতুন পদ্ধতি ধরেছে। মেয়েদের লোকে সহজে সন্দেহ করে না বলে তাদেরই সে নিযুক্ত করেছে নিজের পাপ কার্যে। এখন উপায়? দরজা ধরে টানাটানি করে লাভ নেই। বাইরে থেকে শিকল তুলে দেওয়ার শব্দ আমি শুনেছি। যেদিকে দরজা সেদিকে ছিল একটা জানলা। জয়ন্ত জানলার সামনে গিয়ে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে রিভলভারের শব্দ। একটা বুলেট এসে খটাং করে লাগলো জানলা লোহার গরাদের উপরে। গরাদটা না থাকলে বুলেটটা যে জয়ন্তের বক্ষভেদ করত তাদের কোনো সন্দেহ নেই। ক্ষিপ্ত হস্তে জানলাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে জয়ন্ত বললে, দেখছি 1 নম্বরে নরহন্তার পাল্লা এসে পড়েছি। নরহত্যা করতে একটু ইতস্তত করে না। বাইরে থেকে কে চিৎকার করে বললে, জয়ন্ত, 3বার চেষ্টার পর হাতের মুঠোয় তোকে পেয়েছি। এবারে তোর প্রাণ পাখি মুক্তি পাবে, আর তোর মৃতদেহটা পড়ে থাকবে ঘরের মেঝের ওপরে। জয়ন্ত ভেতর থেকে দরজার খিলটা লাগিয়ে দিলে। দরজায় খিল তুলে দিচ্ছিস? খিল তুলে দিয়ে বাঁচবি ভেবছিস? দাঁড়া, আগে আমাদের দলবল এসে পড়ুক, তারপর তোর কি দশা করি দেখবি। জয়ন্ত শুধরে, কে তুমি? সে কথায় তোর কাজ কি? তুমি কি তারাপদ? ধর তাই। তাহলে তোমার আরেকটা নাম আমি জানি। আমার আর কোনো নাম নেই। আছে হে বাবু, আছে। শুনি, বলতো। বীরেন্দ্রলাল। সচকিত কণ্ঠে সে বললে, কি বললি? বীরেন্দ্রলাল, জালিয়াত বীরেন্দ্রলাল, যে মুকুন্দবাবুকে হত্যা করে এখনো ধরা পড়েনি। মিনিট খানেকে স্তব্ধতা, তারপর সকর্জনে শোনা গেল, না না না, বীরেন্দ্রলালকে আমি চিনি না। তাহলে তুমি তারাপদ তো? হতেও পারি, না হতেও পারি। তুমি যদি তারাপদ না হও তাহলে তুমি বীরেন্দ্রলাল না হয়ে যাও না। না, আমি বীরেন্দ্রলাল হতে চাই না। কেন? ফাঁসি যাবার ভয়? আমি যাব ফাঁসি? তোমার জন্য ফাঁসির দড়ি তৈরি হয়েই আছে। বটে, সে দড়ি আমার গলায় পড়াবে কে? আমি। তুই? তোর প্রাণবায়ু তো একটু পরে শূন্যে মিলিয়ে যাবে রে। আমার প্রাণবায়ু যে আজ দেহের ভেতর থেকে বহির্গত হবে না সে বিষয়ে আমি এখন নিশ্চিন্ত আছি। আচ্ছা, দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। আমরাও নিরস্ত্র নই। আমাদের দলে কত লোক আছে জানিস? জানতে চাই না। ভেড়ারা দলে ভারী হলেও বাঘ কোনোদিন ভয় পায় না। ভেড়া? আমরা ভেড়া? ভেড়াকান্ত। দরজার বাইরে থেকে আর কোনো সাড়া এলো না। বিপদের গুরুত্ব যত বাড়ে জয়ন্তের ভাবভঙ্গি হয় ততই প্রশান্ত। তার মস্তিষ্ক তখন কাজ করে অত্যন্ত তাড়াতাড়ি এবং তার মুখে চোখে ফুটে ওঠে দৃঢ় প্রতিজ্ঞার চিহ্ন। তখন সে সাক্ষাৎ মৃত্যুর সামনে গিয়েও দাঁড়াতে পারে একান্ত অকুত ভয়ে। জয়ন্ত চুপ করে দাঁড়িয়ে ঘরের চারিদিকে একবার বুলিয়ে নিলে তীক্ষ্ণ দৃষ্টি। ঘরের একদিকে একখানা তক্তপোষ, তার উপরে মাদুর পাতা, একদিকে একটা কাঠের আলমারি আর একদিকে একটা লোহার সিন্দুক। জয়ন্ত হেঁট হয়ে একবার তক্তপোষের তলায় দৃষ্টি নিক্ষেপ করে সেই অবস্থায় রইল প্রায় অর্ধ মিনিট কাল। তারপর যখন সোজা হয়ে দাঁড়ালো তখন তার মুখের ওপরে ফুটে উঠল নিশ্চিন্ত হাসির রেখা। এমন সংকটকালেও বন্ধুর হাস্যোজ্জ্বল মুখ দেখে মানিক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, অসময়ে হাসবার চেষ্টা কেন? বলছি, আপাতত দুজনে মিলে ওই লোহার সিন্দুকটা টেনে এনে দরজার গায়ে ঠেসে দিয়ে রাখো। সিন্দুকটা বেশ ভারী, কিন্তু প্রায় অতুলনীয় বলবান বলে জয়ন্তের ছিল বিশেষ খ্যাতি। তার সমকক্ষ না হোক, দৈহিক শক্তিতেও মানিকও ছিল অসামান্য। সুতরাং সিন্দুকটাকে দরজার কাছে টেনে আনবার জন্য তাদের খুব বেগ পেতে হল না।
মেঝের ওপরে ভারী সিন্দুক টানার শব্দ শুনে বাইরে থেকে তারাপদ চেঁচিয়ে বললে, ঘরের ভেতরে ওসব কি হচ্ছে কি? জয়ন্ত বললে, বিশেষ কিছুই নয়, লোহার সিন্দুকটা দরজার গায়ে ঠেসিয়ে রাখছি। বটে বটে। খিল ভাঙলেও দরজা খোলা সহজ হবে না। তার উপরে সিন্দুকের আড়ালে আমরা দুজনে হুমড়ি খেয়ে বসে থাকবো দুটো অটোমেটিক রিভলভার নিয়ে। ঘরের ভেতরে তোমরা একে একে প্রবেশ করবে, একে একে সমুজ ভবনে গমন করবার জন্যে। বুঝলে ভেড়াকান্ত? কেউ আর উচ্চবাচ্য করলে না। মিথ্যে কথা বললে জয়ন্ত। তাদের কাছে রিভলভার তো দূরে কথা, একখানা পেন্সিল কাটার ছুরি পর্যন্ত ছিল না। তারপর জয়ন্ত তক্তপোষের তলায় ঢুকে যা বার করে আনলো তা হচ্ছে এক রাশ ইলেকট্রিক তারের খুব মোটা একটা কয়েল। মানিক বললে, এ আবার কি? দেখতেই তো পাচ্ছ বন্ধু, এ হচ্ছে আমাদের জন্য ঈশ্বর দত্ত উপহার। আমরা তো সাধু ঋষিদের আশ্রমে আতিথ্য স্বীকার করিনি। হয়তো এদের কারা কবে কোন ইলেকট্রিক জিনিসের দোকানে অসাধু উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করেছিল, এই তারের কুণ্ডলিটাই হচ্ছে তার স্মৃতিচিহ্ন। কিন্তু ওসব নিয়ে এখন মাথা ঘামাবার সময় নেই। এটি যে যথাসময়ে আমাদের হস্তগত হলো, এই কথাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানিক দ্বিধাভরে বললে, কিন্তু এই জিনিস নিয়ে এখন আমাদের কী উপকার হবে? জয়ন্ত কিঞ্চিত বিরক্ত হয়ে বললে, মানিক, দিনে দিনে তুমিও যেন সুন্দরবাবুর মতো ভোতা হয়ে যাচ্ছ। এই কুণ্ডলিতে যে তার আছে তা এত মজবুত যে অনায়াসে মানুষের ভার বহন করতে পারে। আমি সাবধানতার খাতিরে 3 বা 4 গাছার তারকে একসঙ্গে এক গাছা অবলম্বন রজ্জুর মতো ব্যবহার করতে চাই। তারপর যা করতে হবে তোমাকে নিশ্চয়ই বলতে হবে না। এই সহজ কথাটা প্রথমে বুঝতে পারেনি বলে মানিক লজ্জিত মুখে স্তব্ধ হয়ে রইল। ওদিকে দরজার বাইরে শোনা গেল অনেকগুলো লোকের পায়ে শব্দ। বীরেনের দলবল এসে পড়েছে। ঘরের অন্যদিকে পাশাপাশি 3টে জানলা। জয়ন্ত দ্রুতপদে মাঝের জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের দিকে তাকিয়ে দেখলে জানলার পরেই রয়েছে একটা গলি, তারপর একটা মাঠ কোঠা, তারপর একটা ছোট মাঠ। সেদিকটায় কোনো মানুষ আছে বলে মনে হলো না। জয়ন্ত ফিরে এসে বললে, মানিক, পালাবার পথ খোলা। জানলার এক গাছা লোহার গড়াতে খুলতে বেশি গায়ের জোর দরকার হবে না। এখন চটপট এসে দেখি দুজনে মিলে কুণ্ডুলির তার নিয়ে অবলম্বন রজ্জু তৈরি করে ফেলি। বাইরে থেকে দাঁড়ে করাঘাত করে তারাপদ বা বীরেন্দ্রলাল আবার বললে, তোরা খিল খুলবি না, তাকে আমরা দরজা ভাঙবো। কুণ্ডলির তার খুলতে খুলতে জয়ন্ত বললে, তোমরাই দরজা ভাঙো। মনে রেখো, দুটো অটোমেটিক রিভলভার তোমাদের অভ্যর্থনা করবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। বাইরে আবার স্তব্ধতা। জয়ন্ত চুপি চুপি বললে, মানিক, ওরা হচ্ছে কাপুরুষ, সহজে দরজা ভেঙে ঘরে ঢুকতে ভরসা পাবে না। ততক্ষণে আমরা কাজ হাসিল করতে পারব। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গোয়েন্দা কাহিনী শাহজাহানের ময়ূর 2য় পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগছে অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি শাহজাহানের ময়ূর শেষ পর্ব নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।